জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা বুড়ো শকুনের গল্প আপনাদের কাছে তুলে ধরব, যে গল্পটি শুনলে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। এবং বন্ধুরা, এই বুড়ো শকুনের গল্প যে শুনে সে কখনো গরিব থাকে না। এই গল্পটির মধ্যে এমন কিছু আছে যা শুনলে আপনিও আর গরিব থাকবেন না, আপনার জীবনও অনেক পরিবর্তনে আসবে। বুড়ো শকুনের এই জ্ঞানের কথা যে শুনে সেই আর কোনোদিন গরিব থাকে না, তার জীবনে প্রচুর অর্থ ধন সম্পত্তি আসে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে অনুরোধ করব, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। এবং ভিডিওটি দেখে যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের বন্ধুদের কাছে এই গল্পটি পাঠাবেন। তাহলে বন্ধুরা, চলুন আজকে এই গল্পটি শুরু করি। এক জঙ্গলে বিশাল এক বটগাছে একজন শকুন আর শকুনি বাস করত। একদিন শকুন তার স্ত্রী শকুনিকে নিয়ে গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন শকুনি শকুনকে বলল, হে প্রাণনাথ, আজ আমি এমন কিছু জানতে চাই যা আপনি আমাকে কখনই বলেননি। আজ আপনি এমন কিছু বলুন যা খুবই জ্ঞানবর্ধক হয়। শকুন বলল, ঠিক আছে শকুনি, আজ আমি তোমাকে এক গরিব ভাই ও এক ধনী বোনের গল্প শোনাবো। আজকের এই গল্পটি খুবই মনোমুগ্ধকর এবং শিক্ষণীয়, যার মধ্যে দিয়ে তুমি 8টি জ্ঞানের কথা জানতে পারবে। এই কথাগুলি শুনলে যে কেউ সহজে গরিবী থেকে মুক্তি পেতে পারে। হে প্রিয়, বহু প্রাচীনকালের কথা। এক শহরে এক ধনী কৃষক বাস করত। সেই কৃষকের ঘরে 2 যমজ সন্তান জন্ম নেয়, একজন পুত্র এবং অন্যজন কন্যা। কৃষক তার ছেলের নাম রাখে রোহন আর মেয়ের নাম রাখে কমলা। এদিকে রোহন ও কমলা ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তারা বিয়ের উপযুক্ত হয় তখন কৃষক নিজের সন্তানদের বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। একদিন কৃষক কোনো এক কাজের জন্য পাশের এক শহরে চলে যান। সেখানে গিয়ে এক ব্যবসায়ীর পুত্র তার খুব পছন্দ হয়, এবং সেই ব্যবসায়ী পুত্রের সঙ্গে সে তার নিজের মেয়ের কমলার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর কমলা নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়। এইদিকে মেয়েকে বিদায় দেবার পর কৃষক নিজের ছেলের বিয়ের কথা নিয়ে ভাবতে থাকেন। সে ভাবে, মেয়ে তো এখন আর আমার বাড়ির নয়, এবার আমার ছেলেরও বিয়ে দেওয়া উচিত। যদি ছেলের বিয়ে দিয়ে দেই তবে আমি আমার অবশিষ্ট জীবন আমার পুত্রবধূ এবং আমার মেয়ের সঙ্গে শান্তিতে কাটাতে পারবো। বন্ধুরা, শকুন তার স্ত্রীকে বলে, হে প্রিয়, ভগবানের লীলা বড়ই বিচিত্র। তিনি কখন কাকে গরিব বানিয়ে দেন আর কাকে ধনী করে তোলেন তা কেউই বলতে পারে না। সেই ধনী কৃষকের সঙ্গেও কিছু এমনই ঘটে। একদিন কৃষক এক ভয়ানক রোগে আক্রান্ত হয়। তার পুত্র যখন পিতার এমন অবস্থা দেখে তখন সে গভীর শোকে ভেঙে পড়ে। এরপর সে ভালো ভালো ডাক্তারদের কাছে তার চিকিৎসা করায় এবং সবচেয়ে দামি ওষুধপত্র নিয়ে আসে। ধীরে ধীরে তাদের সমস্ত ধন সম্পদ পিতার চিকিৎসায় খরচ হয়ে যায়। এইভাবে পিতার চিকিৎসা করাতে করাতে কৃষকের পুত্র একেবারে গরিব হয়ে যায়। কিন্তু তারপরেও পিতার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। যখন কোনো ঔষধি আর কাজ করছিল না তখন একদিন কৃষক তার ছেলেকে কাছে ডেকে বলে, হে পুত্র, যখন কোনো কাজ মানুষের ক্ষমতার বাইরে চলে যায় এবং তার আর কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না তখন সেই কাজ ঈশ্বরের উপরেই ছেড়ে দেওয়া উচিত। তাই পুত্র, এখন আমার চিন্তা ছেড়ে দিয়ে তুমি বিয়ে করো এবং নিজের সংসার গড়ে তোলো। বাবার মুখের এই কথা শুনে রোহন একেবারে চুপ হয়ে যায়। সেই বা কি করত? তার ঘরে যা কিছু সঞ্চয় ছিল সে তো আগেই পিতার চিকিৎসায় শেষ হয়ে গেছে। তখন রোহন বলে, পিতা, আপনি যাই ভালো মনে করেন তাই করুন। তখন সেই গরিব কৃষক নিজের পুত্রের বিয়ে একজন গরিব কৃষকের মেয়ের সাথে দিয়ে দেয়। আর বিয়ের কয়েকদিন পরেই কৃষকের মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর রোহন সম্পূর্ণ রীতি অনুযায়ী
তার পিতার শেষ কার্য সম্পন্ন করে। রোহনের গড়বাড়ি জমিজমা সবকিছু আগেই পিতার চিকিৎসার জন্য বিক্রি হয়ে গিয়েছিল, আর যেটুকু সঞ্চয় ছিল তা সব পিতার শেষ কার্যে নিঃশেষ হয়ে যায়। এইভাবে রোহন একেবারে গরিব হয়ে পড়ে। বন্ধুরা, রোহন যখন একেবারে নিঃশেষ হয়ে পড়ে তখন সে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাইরে একটি ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। এখন সে অন্যের ক্ষেতে মজুরি করে কষ্ট করে স্ত্রী সন্তানদের পেট চালাতো। এদিকে রোহনের বোন কমলা, যার বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ীর পুত্রের সাথে, সে যখন তার ভাইয়ের এমন দুর্দশার কথা জানতে পায় তখন থেকে সে নিজের গরিব ভাইকে ঘৃণা করতে শুরু করে। সে মনে মনে ভাবে, আমার ভাই তো এখন একেবারে ভিখারি হয়ে গেছে, তার ঘরবাড়ি জমিজমা সবই বিক্রি হয়ে গেছে, এখন তার কাছে একটা ফুটো কড়িও নেই। যদি সে এই অবস্থায় আমার শ্বশুরবাড়ি আসে তাহলে আমার দেবর জেঠানিরা তাকে দেখে খুবই অপমান করবে এবং উপহাস করবে, বলে বসবে তোর পিত্রালয় তো একেবারে দেওয়ালি হয়ে গেছে, তখন তো আমার খুবই বদনাম হবে। এইভাবে কমলা নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। না সে ভাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে, না সে নিজে কখনো ভাইয়ের বাড়িতে যায়। রোহনও ভালো করে বুঝতে পারে যে তার বোন তাকে ঘৃণা করছে, তাই সেও কখনো বোনের শ্বশুর বাড়িতে যায় না। এইভাবে কমলা খুবই সুখে সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে নিজের শ্বশুর বাড়িতে জীবন কাটাতে শুরু করে, আর রোহন তার স্ত্রীকে নিয়ে কষ্ট করে ঝুপড়িতে থেকে জীবন কাটাতে শুরু করে। এরপর শকুন গল্প শোনাতে শোনাতে বলে, এইভাবে কয়েক বছর কেটে যায়। একদিন রোহনের বোন কমলার ছেলের বিয়ে ঠিক হয়, কিন্তু কমলা তার গরিব ভাই রোহনকে কোনো নিমন্ত্রণ পাঠায় না। যখন এই খবর রোহন জানতে পারে যে তার ভাগ্নের বিয়ে হতে চলেছে তখন সে খুবই খুশি হয়ে যায়। সেই আনন্দের কথা সে তার স্ত্রী অঞ্জনাকে জানায়, আমার ভাগ্নের বিয়ে হচ্ছে, তাই আমাদের সবাইকে বোনের বাড়িতে যেতে হবে। যখন রোহনের স্ত্রী এই কথা জানতে পারে তখন সেও খুশিতে ভরে ওঠে, আর মনে মনে ভাবে, চলো এই সুযোগে হয়তো একবার ননদের সাথে দেখা হবে আর তার বাড়িটাও দেখা হবে। সে খুশি হয়ে স্বামীকে বলে, আমি অবশ্যই তোমার সঙ্গে যাব, কিন্তু তার আগে বলো তো আমাদের ননদরানী কি আমাদের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন? স্ত্রীর মুখে এই কথা শুনে রোহন একেবারে চুপ হয়ে যায়। তারপর সে বলে, নিমন্ত্রণ তো আসেনি, তবে আমি অন্যের মুখে খবর পেয়েছি যে আমাদের ভাগ্নের বিয়ে হচ্ছে, কিন্তু তাতে কি আসে যায়, শেষমেশ তো সে আমার বোনেরই ছেলে। তখন অঞ্জনা তার স্বামীকে বলে, আপনার কথা তো ঠিক, কিন্তু নিমন্ত্রণ ছাড়া ননদের বাড়িতে যাওয়াটা একদমই ঠিক হবে না। তখন রোহন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, প্রিয়, কমলার শ্বশুরবাড়ির লোকজন বড়লোক, হয়তো আমাদের কথা তাদের মনে নেই, অথবা হতে পারে তারা আমাদের জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল, কিন্তু সেই নিমন্ত্রণ পত্র আমাদের কাছে পৌঁছায়নি। তাই প্রিয়, তুমি কোনো চিন্তা করো না, বাচ্চাদের প্রস্তুতি করো আর আমার সঙ্গে চলো। স্বামীর মুখে এই কথা শুনে অঞ্জনা বলে, হে প্রিয়, আপনি যদি যেতে চান তাহলে যান, কিন্তু আমি নিমন্ত্রণ ছাড়া যাব না। স্ত্রীর মুখে এই কথা শুনে রোহন বলে, ঠিক আছে, যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তুমি বাচ্চাদের নিয়ে গড়েই থাকো, আমি একাই কমলার শ্বশুর বাড়ি যাচ্ছি। যদি এই অবস্থায় আমি না যাই তাহলে আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরা বোনকে খুঁটা দিবে, বলবে খরচ না হয়ে যায়, তাই তোর ভাই আসেনি। এই কথা বলে রোহন ঘরের ভিতর থেকে বেরিয়ে পড়ে। এইদিকে শকুন তার স্ত্রীকে গল্প শোনাতে শোনাতে বলে, হে প্রিয়, রোহন তখন খুবই গরিব ছিল, তার ভাগ্নের জন্য জামা কাপড় কেনার মতো তার কাছে টাকা ছিল না, তাই সে কারো কাছ থেকে টাকা ধার করে এবং সেই ধার করা টাকায় নিজের বোন কমলা ও জামাইবাবুর জন্য সুন্দর সুন্দর কাপড় কিনে তারপর সেই কাপড় নিয়ে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। চলতে চলতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। অবশেষে সে নিজের বোনের দরজায় এসে পৌঁছায় এবং দরজার এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে।
বোনের আসার অপেক্ষায়। ঠিক তখনই কমলার জেঠানির চোখ পড়ে রোহনের উপর, আর সে তাকে চিনে ফেলে। রোহনকে দেখে কমলার জেঠানি গিয়ে কমলাকে বলে, হে কমলা, আজ তোর ভাই এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। যখন কমলা নিজের জেঠানির মুখে এই কথা শুনে, তখন সে জেঠানিকে জিজ্ঞাসা করে, হে বোন, তুমি যদি আমার ভাইকে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখো, তাহলে বলো তো সে এখানে কি অবস্থায় এসেছে, তার গায়ে কি ধরনের কাপড় চোপড় আছে। তখন জেঠানি বলে, তোর ভাই পুরনো ছিঁড়াফাটা কাপড় পরে তোর দরজার সামনে দাঁড়িয়ে আছে, সে তোর আসার অপেক্ষায় আছে। এই কথা শুনে কমলা রাগে ফুঁসতে থাকে। সে সবার চোখ এড়িয়ে চুপি চুপি ভাইয়ের কাছে পৌঁছে যায়। ওইদিকে রোহন যখন দেখে তার বোন কমলা তার দিকে এগিয়ে আসছে, তখন তার মুখ আনন্দে ভরে ওঠে। বোনকে দেখে রোহনের চোখ থেকে টুপ টুপ করে জল পড়তে থাকে। এরপর কমলা তার ভাইকে ভিতরের একটি ঘরে নিয়ে যায়, বাড়ির সবচেয়ে ভিতরের ঘরের দিকে। সেখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, হে ভাই, তোমাকে নিমন্ত্রণ কে পাঠিয়েছিল? তুমি কিভাবে এখানে চলে এলে? তখন রোহন বলে, তুমি তো তোমার ভাইকে একেবারে ভুলে গেছো, কিন্তু অন্য কারো মুখে শুনে আমি জানতে পেরেছিলাম যে আমার ভাগ্নের বিয়ে হচ্ছে। সেই কারণেই আমি এসেছি তোমার আর তোমার ছেলের জন্য নতুন জামা কাপড় নিয়ে। ভাইয়ের মুখে এই সমস্ত কথা শুনে কমলা বিরক্ত হয়ে বলে, হে ভাই, তোমার এমন নির্লজ্জের মতো এখানে আসা ঠিক হয়নি। তুমি এইভাবে ছিঁড়াফাটা জামা পরে আমার বাড়িতে চলে এলে, এটা আমার জন্য খুবই লজ্জাজনক। অন্তত নিজের নয়, আমার মান সম্মানের তো খেয়াল রাখবে। তোমার যদি মান না থাকে, অন্তত আমার কথা তো ভাববে। কমলার মুখে এই সমস্ত কঠিন কথা শুনে সেই অসহায় ভাইয়ের জীবন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। রোহন তখন বোনের কাছে ক্ষমা চায় এবং বলে, আমাকে ক্ষমা করো বোন, আমি জানতাম না আমার জন্য তোমার এত অপমান হবে। তোমার যেন কোনো বদনাম না হয়, তোমার দেওরানি জেঠানিরা যেন কোনো খুঁটা না দে, এই ভেবেই তো আমি তোমাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি। যদি আগে থেকে জানতাম যে আমার উপস্থিতি তোমায় এত কষ্ট দেবে, তাহলে কোনোদিনই তোমার দরজায় আসতাম না। আমি তো ভেবেছিলাম ভাগ্নের বিয়ে, যদি না যায় তবে লোকে তোমায় খোঁটা দেবে। তোর ভাই তো আসে না খরচের বয়ে, সেই লজ্জা থেকে আমি তোমাকে বাঁচাতেই এসেছিলাম। রোহনের কথা শুনে কমলার রাগ কিছুটা শান্ত হয়। তারপর সে রোহনকে বলে, যখন তুমি চলেই এসেছো, তাহলে আমার একটা কথা মন দিয়ে শোনো। যতক্ষণ না আমার ছেলের বিয়ে হয়ে যায়, ততক্ষণ তুমি এই ঘরেই বন্দি থাকবে, আর ভুল করেও এই ঘর থেকে বাইরে বেরোবে না। না হলে আমাকে দেখে মানুষ বলবে কমলার ভাই তো একজন ভিখারি। আর খাবারের ব্যাপারে, যখন খাবার তৈরি হবে তখন আমি তোমার ঘরে খাবার থালি পাঠিয়ে দেব, তুমি খেয়ে চুপচাপ বিছানার দরজা দিয়ে বেরিয়ে বাড়ি চলে যাবে। রোহন বলে, ঠিক আছে বোন, আমি আজ রাতে তোমার বাড়ি থেকে আমার গ্রামে চলে যাব, কিন্তু আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। যে কাপড়গুলো আমি তোমার ও জামাইবাবুর জন্য নিয়ে এসেছি, তুমি সেগুলো রেখে দিও, আমি সেগুলো তোমার জন্য ভালোবাসা দিয়ে এনেছি। এরপর কমলা তার ভাইয়ের কাছ থেকে কাপড়ের ব্যাগগুলো নিয়ে ঘরের বাইরে চলে যায় এবং বের হওয়ার সময় সে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। বন্ধুরা, এত গল্প শোনানোর পর শকুন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তখন শকুনই বলে, হে প্রাণনাথ, গল্পটি খুবই ভালো লাগছে, গল্পটি খুবই শিক্ষণীয়, আপনি পরের অংশটুকু আমাকে শোনান। শকুন তখন গল্প চালিয়ে যেতে থাকে। হে প্রিয়, রোহন সেই অন্ধকার ঘরে বসে বসে অপেক্ষা করতে থাকে তার বোনের আসার জন্য। ভাবতে থাকে যে তার বোন খাবার নিয়ে আসবে, আজ সে সুস্বাদু খাবার খাবে। কিন্তু তার নিষ্ঠুর বোন ভাইকে ঘরে বন্দি করে রেখে সে নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে। সে নিজের কাজকর্মে এতটাই ডুবে যায় যে সে তার ভাইয়ের কথা ভুলেই যায় যে তার ভাই ঘরে বন্দি হয়ে রয়েছে এবং তার ফিরে আসার অপেক্ষা করছে। বন্ধুরা, সময় যতই বাড়তে থাকে রোহনের অবস্থা ততই খারাপ হতে থাকে। ক্ষুধা পিপাসায় সে কষ্ট পেতে থাকে। তখন রোহন তার বোনকে ডাকতে থাকে, কিন্তু তার ডাক কেউই শুনে না।
এইভাবে রোহন সেই অন্ধকার ঘরে পড়ে পড়ে 3 দিন কাটিয়ে দেয় এবং স্ত্রী সন্তানদের কথা মনে করতে থাকে। সে ভাবে যদি কেউ না আসে তবে আমি এই ঘরেই ক্ষুধায় তৃষ্ণায় মারা যাব, আর যদি মারা যায় তাহলে আমার স্ত্রী সন্তানদের কি হবে, তারা কিভাবে আমার অনুপস্থিতিতে বাঁচবে। এই কথাগুলি ভাবতে ভাবতে রোহন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখনই কমলার এক জেঠানি কোনো এক কাজের জন্য ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রোহন যখন তার নুপুরের শব্দ শুনে তখন সে তার সমস্ত শক্তি দিয়ে ঘরের দরজায় টুকি মারতে থাকে। কমলার জেঠানি যখন সেই শব্দ শুনেন তিনি দরজা খুলে দেখতে চান এবং তিনি যখন দরজা খুলে দেখলেন তখন তিনি রোহনকে দেখে চমকে ওঠেন। তিনি রোহনকে জিজ্ঞাসা করতে থাকেন, হে ভাই, তোমাকে এই ঘরে কে বন্ধ করে রেখেছে? রোহন এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। যখন কমলার জেঠানি আবার প্রশ্ন করেন তখন রোহন সত্যি কথা না বলে মিথ্যা বলে, আমি এখানে বিশ্রাম নিচ্ছিলাম। তখন ভুলবশত দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় আর আমি এই ঘরে বন্দি হয়ে যাই। বোন, তুমি যদি আজ না আসতে তবে আমি এখানেই মারা যেতাম। এই কথা বলে রোহন বাড়ির পেছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যায় এবং নিজের বাড়ির দিকে রওনা হয়। 3 দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রোহন নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে যায়। হাঁটতে হাঁটতে তার মাথা ঘুরতে শুরু করে এবং তখনই সে মাটিতে পড়তে যাচ্ছিল। তখনই কোথায় থেকে এক বৃদ্ধা মা এসে রোহনকে ধরে ফেলেন। যে বৃদ্ধা মা এসেছিলেন, যিনি রোহনকে পড়তে পড়তে ধরে নিয়েছিলেন, তিনি ছিলেন সাক্ষাৎ দেবী। এদিকে রোহনের স্ত্রী প্রতিদিন দেবী মায়ের পূজা করত এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূজা করত। সেই কারণে রোহন যখন মাটিতে পড়তে যাচ্ছিল দেবী মা উপস্থিত হয়ে রোহনকে ধরে ফেলেন। রোহন যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেবী মায়ের পায়ে নত হয়ে প্রণাম করে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই সেই বৃদ্ধা মা তাকে বলেন, তুমি কোথা থেকে আসছিলে এবং কোথায় যাচ্ছিলে? রোহন বলল, মা, আমার ভাগ্নের বিয়ে ছিল, তাই আমি আমার বোনের বাড়ি থেকে আসছি, আর এখানে আমার গ্রাম, আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। তখন বৃদ্ধা মা রোহনকে বলেন, পুত্র, যদি তুমি খারাপ না মনে করো তবে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। রোহন বলে, মা, তুমি যা প্রশ্ন করতে চাও তা আমাকে করতে পারো। বৃদ্ধা মা প্রশ্ন করেন, পুত্র, তুমি যখন তোমার বোনের বাড়ি থেকে আসছো, যেমন তুমি বললে সেখানে বিয়ে ছিল, তাহলে তুমি কেন খালি হাতে যাচ্ছ? তোমার বোন কি তোমার স্ত্রী ও সন্তানদের জন্য কিছু পাঠায়নি? বৃদ্ধা মায়ের মুখ থেকে এই সমস্ত কথা শুনে রোহনের চোখে অশ্রু চলে আসে। এরপর রোহন সেই দেবীমাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। তারপর দেবীমা রোহনকে বলেন, হে পুত্র, তুমি কোনো চিন্তা করো না, যা ঘটেছে তা ভুলে যাও। এখানে কিছুটা দূরে আমার এক বাগান আছে, সেখানে নানা ধরনের ফল ফুল আছে। তুমি সেখান থেকে ফল খেয়ে তোমার পেট ভরিয়ে নাও, কারণ তুমি 3 দিন কিছুই খাওনি। যখন তোমার পেট ভরে যাবে তখন কিছু ফল তোমার স্ত্রী ও সন্তানদের জন্য নিয়ে যেও। যখন তোমার স্ত্রী ও সন্তানরা তোমাকে দেখবে তখন তারা জানতে চাইবে তোমার বোনের বাড়ি থেকে তুমি কি নিয়ে এসেছো। তখন তুমি বলতে পারবে তোমার বোন তাদের জন্য ফল পাঠিয়েছে। এইভাবে দেবীমা রোহনকে বলেন। এই উপায়ে রোহন তার স্ত্রী ও সন্তানদের কাছে লজ্জিত হতে হবে না এবং তার সম্মানও রক্ষা হবে। এইভাবে রোহন বুড়িমার কথা শুনে বুড়িমার বাগানে পৌঁছায়। সেখানে নানা ধরনের ফল ছিল। রোহন গাছ থেকে ফল পাড়তে শুরু করে আর খেতে শুরু করে। যখনই তার পেট ভরে যায় তখন কিছু ফল নিজের তলিতে ভরে নেয়। এরপর রোহন বুড়িমার অনুমতি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। তখন বুড়িমা রোহনকে বলেন, হে পুত্র, যাওয়ার আগে আমার এই 8টি কথা শোনো। এইগুলি তোমার জীবনে অনেক কাজে আসবে। এরপর বুড়িমা রোহনকে 8টি উপদেশ দেন। রোহন এই উপদেশ শোনার পর তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রোহন যখন ফল ভরি তলিটি নিয়ে বাড়িতে পৌঁছায় তখন তার ছোট ছোট ছেলে মেয়ে এবং তার স্ত্রী অঞ্জনা তার কাছে ছুটে আসে এবং প্রশ্ন করতে থাকে, পিতা, আপনি পিসির বাড়ি থেকে কি এনেছেন? রোহন তখন তার হাতে থাকা তলিটি স্ত্রীকে দিয়ে চলে যায়।
রোহন চলে যাওয়ার অঞ্জনা যখন থলিটি খুলে দেখে তখন সে অবাক হয়ে যায়। থলিতে সোনা ও রূপার ফল ভর্তি ছিল। যখনই সে আনার ফলটি ফাটায় তখন তার ভেতর থেকে হীরা বের হয়। এটা থেকে রোহনের স্ত্রী খুবই খুশি হয়ে তার স্বামীর কাছে দৌড়ে যায় এবং বলে, তুমি তো বিয়েতে গিয়েছিলে, শেষ পর্যন্ত তুমি এসব কি নিয়ে আসলে? রোহন তার স্ত্রীকে দেখে মনে মনে ভাবতে থাকে, হয়তো বাড়ির লোকেদের ফলগুলি পছন্দ হয়নি, তাই হয়তো স্ত্রীর এমন প্রশ্ন। সে ভাবতে থাকে, হয়তো তাকে তার সন্তানদের জন্য লাড্ডু বা পেড়া নিয়ে আসা উচিত ছিল। রোহন তার স্ত্রীকে বলে, হে প্রিয়, আমার বোন যা কিছু পাঠিয়েছে তা এনে আমি তোমাকে দিলাম। যা এনেছি তা তুমি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও। তখন অঞ্জনা বলে, প্রথমে তুমি ঘরের মধ্যে চলো এবং দেখো তোমার বোন তোমার জন্য কি পাঠিয়েছে। এরপর অঞ্জনা তার স্বামী রোহনকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং বলে, দেখো শেষমেশ ননদ আমাদের জন্য কি পাঠিয়েছে। এই বলে অঞ্জনা থলিটি রোহনের সামনে উল্টে দেয়। থলিটি উল্টানোর পর তাতে হীরামতি ও সোনার অলংকার বেরিয়ে আসে। অঞ্জনা বলে, অবশেষে আমাদের ননদ তো আমাদের ভাগ্যই বদলে দিল। তারা ফলের ভিতরে লুকিয়ে হিরে মণি পাঠিয়েছে। এটি দেখে রোহন বুঝতে পারে যিনি রাস্তায় তাকে সাহায্য করেছিলেন তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং তিনি সাক্ষাৎ দেবী মা ছিলেন। তবে এই বিষয়ে সে তার স্ত্রীর কাছে কিছুই বলে না এবং মনে মনে বুড়ি মাকে ধন্যবাদ জানায়। শকুন বলে, হে প্রিয়, এইভাবে রোহন প্রচুর ধন সম্পদ পায় এবং সে আবার ধনী হয়ে ওঠে। কিছুদিন পর রোহন তার স্ত্রী ও সন্তানদের জন্য সুন্দর একটি প্রাসাদ বানায় এবং রাজা মহারাজের মতো সেখানে থাকতে শুরু করে। শহরের সবাই রোহনকে দেখে সম্মান করতে থাকে। ধীরে ধীরে যখন রোহনের প্রাসাদ সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন একদিন রোহনের স্ত্রী অঞ্জনা রোহনকে বলে, শ্রাবণ মাস আসছে আর শ্রাবণ মাসে সমস্ত নারীরা তাদের বাবার বাড়ি যায়, তাই তুমিও তোমার বোনের বাড়িতে গিয়ে বোনকে নিয়ে এসো। এতে সে তার মাতৃগৃহে যাবে এবং আমিও আমার ননদকে দেখতে পাবো। রোহন তার স্ত্রীর কথায় রাজি হয়ে তার বোনের শ্বশুর বাড়িতে চলে যায়। কিছু সময় পর রোহন তার বোনের শ্বশুর বাড়িতে পৌঁছায়। আবার একবার সে সেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে যেখানে সে কিছুদিন আগে দাঁড়িয়েছিল। ঠিক তখনই কমলার জেঠানি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরের দৃশ্য দেখে দৌড়ে দৌড়ে কমলার কাছে গিয়ে বলে, হে কমলা বোন, আজ আবার তোর ভাই এসেছে। এটি শুনে কমলা বলে, হে বোন, কোনো ভিখারি আমার ভাই হতে পারে না, আমার কোনো ভাই নেই। কারণ কমলা তখনও তার ভাইকে ভিখারি ভাবছিল। কিন্তু তখন তার জেঠানি বলে, কমলা, আজ তোর ভাই ভিখারি নয়, বরং রাজা মহারাজের মতো এসেছে। তার সামনে পিছনে 4 জন সৈন্য রয়েছে এবং তোর দরজার সামনে বিশাল একটি রথ দাঁড়িয়ে আছে। তুই একবার গিয়ে দেখে তো আয়। কমলা যখন এইসব শুনে তখন তার বিশ্বাস হয় না। সত্য জানার জন্য সে নিজের ভাইকে চুপি চুপি দেখতে থাকে। যেমনই সে তার ভাইয়ের নতুন রূপ দেখে তার ঐশ্বর্য দেখে চমকে ওঠে। সে ভাবতে থাকে, কাল পর্যন্ত তো আমার ভাই ভিখারি ছিল, পুরোপুরি ভিখারি, পরনে সঠিক কাপড়ও ছিল না, এখন হঠাৎ করে এত ধনী কিভাবে হয়ে গেল। কমলা তার ভাইকে দেখে একেবারে অবাক হয়ে যায়। এরপর সে আরতি তারা নিয়ে এসে তার ভাইকে আরতি করতে থাকে। এরপর কমলা বড় আদরে তার ভাইকে বাড়িতে নিয়ে যায় এবং বলে, হে ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট এবং লজ্জা সহ্য করতে হয়েছে। এটা শুনে রোহন বলে, বোন, কোনো সমস্যা নেই, সেই সময় আমাদের দিন ভালো ছিল না, তোর ভুল আমি আগেই ক্ষমা করে দিয়েছি। এখন এইসব ভুলে গিয়ে আমার সঙ্গে আমার বাড়ি চল। বোন, আমি তোকে নিতে এসেছি, তোর ভাবি তোকে নিতে পাঠিয়েছে। এটা শুনে কমলা খুব খুশি হয়ে নিজের ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রথে চড়ে ভাইয়ের বাড়ি চলে যায়। এইভাবে যখন রোহনের বোন কমলা তার পিতৃবাড়ি পৌঁছায় তখন সে তার ভাইয়ের ঐশ্বর্য দেখে অবাক হয়ে যায়। সে দেখে সেখানে একটি অতি সুন্দর এবং বিশাল বড় প্রাসাদ রয়েছে এবং প্রাসাদের ভিতরে নানা ধরনের কর্মচারী এবং বিভিন্ন প্রকার খাদ্য মজুদ রয়েছে। এইসব দেখে কমলা অবাক হয়ে পড়ে। অপরদিকে রোহনের স্ত্রী অঞ্জনা তার ননদকে খুবই আদর যত্ন করে এবং রাত দিন ধরে তার সেবা করতে থাকে।
অঞ্জনা মনে করেছিল এইসব তার ননদের জন্যই হয়েছে, কারণ রোহন কখনো তার স্ত্রীর কাছে তার ধনী হওয়ার কারণ বলেনি। সে জানতো যে এইসব কমলার জন্য নয়, বরং দেবী মায়ের জন্য হয়েছে। এইদিকে রোহনের স্ত্রী অঞ্জনা এসব কিছু জানতো না, তাই সে তার ননদের খুবই সেবা যত্ন করত এবং তার প্রতি স্নেহশীল ছিল। কিছুদিন পর রোহনের বোন কমলার যখন শ্বশুরবাড়ি ফেরার সময় আসে, তখন অঞ্জনা তার স্বামীকে বলে, হে স্বামী, কাল তোমার বোন বাড়ি ফিরবে, তাই তুমি বাজারে গিয়ে তার জন্য কিছু সুন্দর উপহার নিয়ে আসো। স্ত্রীর মুখে এই কথা শুনে রোহনের মনেও ভাবনা আসে। রোহন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এক মুচির দোকানে এসে পৌঁছায়। রোহন মুচিকে বলে, হে মুচি ভাই, আমি আমার বোনের জন্য কথা বলার জুতো তৈরি করতে চাই। তুমি কি আমার বোনের জন্য এমন জুতা তৈরি করতে পারবে? মুচি বলে, হ্যাঁ স্যার, আমি কথা বলার জুতা অবশ্যই তৈরি করতে পারবো, তবে এর জন্য অনেক খরচ হবে। রোহন উত্তর দেয়, হ্যাঁ মুচি ভাই, তার জন্য আমি তোমাকে চাহিদা মতো মূল্য দেব, কিন্তু এমন জুতা তৈরি করো যে জুতা পরার পর আমার বোন যখন হাঁটবে তখন সে একে একে এই 8টি কথা বলবে। তখন রোহন মুচিকে এই 8টি কথা বলে, যা তাকে বৃদ্ধা মহিলা বলেছিলেন। রোহন মুচিকে বলে, হে মুচি ভাই, এখন আমি তোমাকে যে জ্ঞানমূলক 8টি কথা বলবো, তুমি সেগুলি মনে রাখবে। এরপর রোহন একে একে সেই 8টি কথা মুচিকে শোনায়। প্রথম কথা, মানবকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। অজ্ঞতা ও দরিদ্রতার মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয় কথা, সময় কখনো নির্দিষ্ট জায়গায় থাকে না। কাজ না করলে কোনোদিনও সুখ আসবে না। তৃতীয় কথা, আলস্যের কারণে যে ব্যক্তি পরিবর্তন করতে পারে না, সে নিজেকে সর্বদা দিন মনে করে। চতুর্থ কথা, দারিদ্রতা সবচেয়ে বড় অভিশাপ, তবে জ্ঞান অর্জন করলে সবকিছু দূর হতে পারে। পঞ্চম কথা, কর্ম না করেই ভাগ্যকে দোষ দেওয়া মানুষ কখনোই সমৃদ্ধ হতে পারে না। ষষ্ঠ কথা, অজ্ঞতায় থাকা মানুষ সবসময় দরিদ্র থাকে, তবে জ্ঞান হলো সেই অস্ত্র যা যুদ্ধে জয় এনে দেয়। সপ্তম কথা, জ্ঞানী মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না এবং সে যে কোনো পরিস্থিতিতে উন্নতি লাভ করে। অষ্টম কথা, যখন পয়সার বাজারে রূপ পরিবর্তন হয়, তখন সম্পর্ক শুধুমাত্র অর্থের উপর নির্ভর করে, যা দরিদ্রতার জন্য আরও ক্ষতিকর। রোহন মুচিকে বলে, হে মুচি ভাই, এই 8টি কথা বলার মতো জুতা তৈরি করো। যখন আমার বোন এই জুতা পরবে এবং এইসব কথা শুনবে, তখন সে তার ভুল বুঝতে পারবে এবং সে উপলব্ধি করবে যে তাকে অর্থের গর্বে বেশি গিয়ে নিজের ভাইকে অসম্মান করা উচিত হয়নি। এরপর রোহন মুচির কাছ থেকে সেই সোনালী এবং রূপালী পদ্মফুলে আঁকা জুতো তৈরি করে নেয় এবং তা উপহার হিসাবে নিজের বোন কমলাকে দেয়। কমলা যখন সেই সোনালী চকচকে জুতোটি দেখে, তার মুখ খুশিতে ভরে যায়। এরপর কমলা বাইরে থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যায়। এইদিকে কমলা যখন নিজের শ্বশুরবাড়ি পৌঁছায়, তখন কমলার দেওরানী ও জেঠানি জিজ্ঞাসা করতে থাকে, হে কমলা বোন, তুমি তো তোমার ভাইয়ের বাড়ি থেকে এসেছো, তোমার ভাই তোমাকে কি উপহার দিয়েছে? তখন কমলা তার দেওরানী, জেঠানি, শ্বশুর, শাশুড়ি সবাইকে ভাইয়ের দেওয়া উপহার দেখায়। সে বলে, দেখো, আমার ভাই আমাকে হীরা মুক্তা দিয়ে সাজিয়ে কি সুন্দর জুতো দিয়েছে। এরপর কমলা সেই জুতো পরে হাঁটতে থাকে। জুতো পরে কমলা যখন হাঁটে, তখন সেই জুতো কথা বলতে থাকে। পয়সার বাজারে বদলে গেছে সভ্যতা, ধন দৌলতের সঙ্গে সম্পর্কের মূল্য কমেছে। এই কথাগুলো শোনার পর কমলার মাথা লজ্জায় নত হয়ে যায় এবং সে তার ভাইকে মনে করে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ে। তখন দেওরানী ও জেঠানি জানতে চায়, কমলা, হঠাৎ কি হলো? তুমি কেন কাঁদছ? তখন কমলা তার দেওরানী জেঠানিকে সবকিছু বলল। সে বলে, হে বোন, আমি পয়সার অহংকারে এসে আমার ভাইকে কত রকমের বাজে কথা বলেছিলাম। আমি আমার ভাইকে এক গ্লাস জল দেওয়ার কথা পর্যন্ত জিজ্ঞাসা করিনি। দেখো, আমার ভাই আমাকে কত মূল্যবান জুতো উপহার দিয়েছে। এখন আমার নিজের উপর ঘৃণা হচ্ছে, আমি আর বাঁচতে চাই না। তখন জেঠানি তাকে বুঝিয়ে বলে, হে বোন, যা কিছু ঘটেছে তা ভুলে যাও, ভবিষ্যতে এমন কাজ আর কখনোই করবে না। কারণ যে মানুষ ধন দৌলতের অহংকার করে, তার থেকে মা লক্ষ্মী চিরকাল দূরে চলে যান।
তাই আমার কথাগুলো সব সময় মনে রেখো। এইভাবে কমলার জেঠানি তাকে 8টি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দেয়। সে বলে, হে কমলা, যে ব্যক্তি রাত্রে রান্নাঘরে ময়লা বাসনপত্র রাখে এবং খাবার দাবার নষ্ট করে সে খুব দ্রুত গরিব হয়ে যায়। দ্বিতীয় কথা, যে বাড়িতে মহিলাদের অসম্মান করা হয়, যেখানে তাদের সম্মান দেওয়া হয় না, সেই বাড়িতেও দেবীলক্ষ্মী বেশি দিন থাকেন না। তৃতীয় কথা, যে ঘরের মহিলারা সূর্যাস্তের পর ঘরবাড়ি ঝাড়ু দেন সেই পরিবারগুলি খুব দ্রুত গরিব হয়ে যায়। চতুর্থ কথা, যে ঘরে অর্থের মূল্য দেওয়া হয় না, যেখানে অর্থ অসংযতভাবে খরচ করা হয়, সেই ঘর থেকেও মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান। পঞ্চম কথা, যে মানুষ টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে অন্যদের সম্মান ক্ষুণ্ণ করে বা ধন বলকে ব্যবহার করে অন্যদের দুর্ভাগ্যে ফেলে, তাদের ঘর থেকেও মা লক্ষ্মী দ্রুত চলে যান। ষষ্ঠ কথা, যে ঘরের লোকেরা নিজেদের কর্তব্য পালন করে না এবং যে কোনো কাজ পরবর্তী সময়ের জন্য রেখে দেয়, তাদের ঘর থেকেও মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান। সপ্তম কথা, যে পরিবারে বড়দের সম্মান দেওয়া হয় না, যারা বড়দের কথা শুনে না বা তাদের প্রতি অবমাননা করে, তাদেরও গরিবী আসে। অষ্টম কথা এবং শেষ কথা, যে পরিবারে অতিথিদের সম্মান করা হয় না, যারা অতিথিকে সসম্মানে গ্রহণ করে না বা দরজায় দাঁড়িয়ে কোনো ভিখারি বা অনাহারীকে কালি হাতে ফেরত পাঠায়, তাদের ঘর থেকেও মা লক্ষ্মী চলে যান। এইভাবে কমলার জেঠানি কমলাকে 8টি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দেয় এবং বলে, হে বোন, এগিয়ে যেতে এই 8টি কথা মনে রেখো। বন্ধুরা, এদিকে সেই শকুন তার স্ত্রী শকুনিকে বলে। এইভাবে রোহনের বোন কমলা সম্পূর্ণ বদলে যায়। সে বুঝতে পারে মায়া তো আসে যায়, কিন্তু মায়ের প্রতি কখনো অহংকার করা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণ